হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আগের লেকচার সিরিজটার ভিডিওটাই দেখছিলাম যে মেশ অ্যানালাইসিসের ব্যাপারে এবং মেশ অ্যানালাইসিস কীভাবে একটা ইলেকট্রিক্যাল সার্কিটে অ্যাপ্লাই করতে হয়। এবং আমি ভিডিওটা শেষে বলছিলাম যে আমরা সহজে টেকনিক অ্যাপ্লাই করে এই মেশ অ্যানালাইসিসটা করতে পারি যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে, সেটা কিভাবে। তো সেটা নিয়ে হচ্ছে আজকে আমাদের ভিডিওটা। তো এটা আমাদের একটা ইলেকট্রিক্যাল সার্কিট দেওয়া ছিল, যেটা আমরা আগের ভিডিওটাও ইউজ করছি, এবং আমাদের এই সার্কিটটায় আমাদের বেসিক্যালি জানতে চাওয়া হয়েছিল যে সব হচ্ছে রেজিস্টারগুলোর মধ্যে কারেন্ট কিভাবে বের করা যায়। তো এটার জন্য আমরা কিভাবে করতে পারি। তো সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে যে স্মলেস্ট যে লুপগুলোতে আছে সেখানে আমাদের আগে ক্লকওয়াইজে একটা কারেন্ট ধরে নিতে হবে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস অ্যাপ্লাইং মেশ অ্যানালাইসিস। তো আমরা এখানে একটা ধরলাম I1, এখানে আর একটা ধরলাম I2, সবচেয়ে স্মলেস্ট দুইটা লুপে আমি ধরে নিছি। এখন আমি হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করব এই লুপগুলোতে। তো তাহলে চলেন আমরা তাহলে সবাই এখানে হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করা স্টার্ট করি। তো এটা এটা হচ্ছে লুপ নাম্বার 1, যেখানে I1 কারেন্ট অ্যাপ্লাই আমি ধরে নিছি, অ্যাসিউম করে নিছি ক্লকওয়াইজে। তো লুপ 1-এ চলে যাই। তো লুপ 1-এ যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, ভিএস এর জন্য পাই মাইনাস ভিএস, R1 এর জন্য পাই, আমরা এটা অলরেডি জানি, I1 ইন্টু R1। এখন কথা হচ্ছে R2 এর জন্য কি হবে। তো সহজ জিনিসটা হচ্ছে, এটার জন্য অনেকেই কনফিউজ হন। তো এটার জন্য কনফিউজ যাতে না হন, সেটার থেকে বাঁচার ওয়ে হচ্ছে যে, বা সেটা বোঝার ওয়ে হচ্ছে যে, এই R2 রেজিস্ট্যান্সটা দেখেন এই দুইটা স্মল লুপের মধ্যে কমন আছে। এটা আই থিঙ্ক আমরা বুঝতে পারতেছি যে R2টা এই দুইটা লুপের মধ্যেই কমন আছে। R1 কিন্তু জাস্ট এই লুপেই ছিল, আর কোনো লুপের সাথে শেয়ার্ড অবস্থায় ছিল না। R3ও কিন্তু অন্য কোনো লুপের সাথে শেয়ার্ড অবস্থায় ছিল না। অনলি R2 রেজিস্টারকেই এই স্মল দুইটা লুপ শেয়ার করতেছে। তো এই ধরনের ক্ষেত্রে এই R2 দিয়ে শুধু I1 কারেন্টই যাবে এমন না। R1 দিয়ে যেমন শুধুমাত্র অনলি আমরা বুঝতে পারতেছিলাম যে এখানে I1 কারেন্টই যাবে, সেম ভাবে R3-তে আমরা বলতে পারি এখান থেকে I2 কারেন্টই যাবে। বাট R2 যেহেতু দুইটা লুপের মধ্যেই শেয়ার্ড অবস্থায় আছে, এখানে যে দুইটা লুপের মধ্যে শেয়ার্ড অবস্থায় আছে সেই দুইটা লুপের যে কারেন্ট আপনি ধরছেন, সেই দুইটা কারেন্টের বিয়োগফলই হবে এই R2 দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটার মান। তো R2টা আমরা যদি খেয়াল করে থাকি, I1 লুপের মধ্যে আছে, এই লুপের কারেন্ট হচ্ছে I1, এই লুপের কারেন্ট হচ্ছে I2। তাহলে এখন আমরা যদি R2-র ক্ষেত্রে চিন্তা করি, তাহলে R2-তে কি হবে। R2-তে বেসিক্যালি এই দুইটা কারেন্টের বিয়োগফল হবেই এই R2 দিয়ে যে কারেন্ট আছে সেটার মান। ঠিক আছে, আবারও বলতেছি, R2 রেজিস্ট্যান্সটা দুইটা লুপ, I1 লুপ এবং I2 লুপের মাধ্যমে শেয়ার্ড আছে। তাহলে যেহেতু এখানে I1 আর I2 ধরে নিছেন কারেন্ট, R2 দিয়ে কোন কারেন্ট যাবে, I1 আর I2-র বিয়োগফল। দ্যাট মিনস আইদার I1 মাইনাস I2 হতে পারে, অর I2 মাইনাস I1 হতে পারে, তাই না। যে কোনোটা থেকে বিয়োগফল, সেই বিয়োগফল কারেন্টটাই যাচ্ছে হচ্ছে R2 দিয়ে। এইটাই হচ্ছে সহজ টেকনিক। এখন কথা হচ্ছে লুপ 1-এ আপনি তাহলে R2 এর সাথে কোনটা ধরবেন। সহজ ভাষায় এখানে লুপ 1-এ যেহেতু চালাচ্ছেন, এখানে I1টা আগে থাকবে, দ্যাটস ওয়াই এখানে I1 মাইনাস I2 ইন্টু R2। ব্যাস, আমাদের তিনটা এলিমেন্ট এই লুপে কভার করা শেষ, ইকুয়াল টু 0। এবং এটাকে, এই ইকুয়েশনটাকে যদি একটু গোছায় লিখি, তাহলে আমরা পাই R1 প্লাস R2 I1 মাইনাস R2 I2 ইকুয়াল টু VS। তাহলে এটা হচ্ছে এক নাম্বার একটা ইকুয়েশন। এরপর হচ্ছে আমরা ধরলাম লুপ 2-তে। সো লুপ 2-তে যদি আমরা চিন্তা করি লুপ 2-র ব্যাপারে, লুপ 2-তে আমরা সেম প্রসেস অ্যাপ্লাই করব। এখানে R3 দিয়ে সেম I2 কারেন্টই যাবে। কেন যাবে? বিকজ R3 কিন্তু অন্য কোনো লুপের সাথে শেয়ার্ড অবস্থায় নেই। তাহলে ইন দ্যাট কেস
আমরা আর থ্রির জন্য লিখতে পারি আই টু ইন্টু আর থ্রি, ভিএক্স এর জন্য লিখতে পারি প্লাস ভিএক্স। আর এইখানে আর টু দিয়ে আমরা জানি আই ওয়ান আই টু যাবে বা আই টু মাইনাস আই ওয়ান যাবে। যেহেতু লুপ টুতে আমি অ্যাপ্লাই করতেছি, আমরা এখানে প্লাসই দিব এবং আই টু মাইনাস আই ওয়ান ইন্টু আর টু ইকুয়াল টু জিরো হবে। তাহলে এখান থেকে এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে তাহলে কিন্তু আমরা সহজে এখান থেকে দেখতে পাচ্ছি যে এটাকে একটু আমরা যদি রিঅ্যারেঞ্জ করি এই ইকুয়েশনটাকে, তাহলে আমরা পাই মাইনাস আর টু ইন্টু আই ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ইন্টু আই টু ইকুয়াল টু মাইনাস ভিএক্স। তাহলে এইটা আর একটা ইকুয়েশন আমরা পেয়ে যাই। এবং আমরা যদি সলভ করি, সলভিং ইকুয়েশন নাম্বার 1 and 2, তাহলে উই গেট দ্য ভ্যালু অফ I1 and the value of I2। তাহলে I1 I2 পেয়ে গেলেই কিন্তু আমরা বলতে পারি যে কত কারেন্ট যাচ্ছে এখান থেকে প্রত্যেকটা রেজিস্টরের মধ্যে কত কারেন্ট যাচ্ছে। তাহলে এখান থেকে R1 দিয়ে যাচ্ছে I1 কারেন্ট, R3 দিয়ে যাচ্ছে I2 কারেন্ট। আর আমি যদি R2 থেকে নিচের দিকে বলি, এই নিচের দিকে ডিরেকশন দিই, দ্যাট মিন্স এইখানে দেখেন আই ফার্স্ট লুপে কনসিডার করতেছি, দ্যাট মিন্স এইটাকে আমরা ধরতে পারি I1 মাইনাস I2। তাহলে এখান থেকে I1 কারেন্ট যাচ্ছে, এখানে I1 মাইনাস I2 কারেন্ট যাচ্ছে, এখানে I2 কারেন্ট যাচ্ছে। তো এভাবেই আমরা দুইটা ইকুয়েশনকে সলভ করে আমরা হচ্ছে মেশ অ্যানালাইসিস করে ফেলতে পারি খুব ইজিলি। এবং যেটা মাথায় রাখতে হবে যে এলিমেন্টটা আমাদের দুইটা লুপের মাঝে কমন থাকবে, কেবলমাত্র সেটার ক্ষেত্রেই কারেন্ট ওই দুইটা লুপের যে দুইটা লুপের মাঝে শেয়ার্ড আছে সেই দুইটা লুপের কারেন্টের বিয়োগফলই হবে ওই এলিমেন্টের মধ্যকার কারেন্টটা। তো এভাবে সহজে আমরা আই গেস বুঝতে পারতেছেন কীভাবে মেশ অ্যানালাইসিস করতে পারি। তাহলে আমরা চটপট এইটার রিলেটেডই এই ম্যাথটাই আমরা করে ফেলি। তাহলে চলেন আমাদের মেশ অ্যানালাইসিসের ম্যাথটা করে ফেলি প্রবলেম নাম্বার 1। একেবারে সিম্পল একটা সার্কিট দেওয়া আছে, ধরে নিলাম এখানে 10 ভোল্টের একটা ব্যাটারি কানেক্টেড, এখানে ধরে নিলাম 5 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, এখানে ধরে নিলাম 10 ওহমের রেজিস্ট্যান্স, এখানে ধরলাম 2 ওহমের রেজিস্ট্যান্স, আর এখানে আছে 5 ভোল্টের রেজিস্ট্যান্স। তাহলে এই সার্কিটটাকে আমরা একটু দেখতে পারি, ঠিক আছে? এই সার্কিটটা, তো এই সার্কিটটাই তাহলে আমরা মেশ অ্যানালাইসিস করতে গেলে কি করব? মেশ অ্যানালাইসিস করতে গেলে সহজে আমরা চটপট এখানে ধরে নিব I1 কারেন্ট, এখানে ধরে নিব I2 কারেন্ট। এরপর আমাদের টার্গেট হবে এখানে KVL অ্যাপ্লাই করা। তো ফার্স্টে তাহলে লুপ 1-এ চলে যাই। লুপ 1-এ যদি আমরা KVL অ্যাপ্লাই করি তাহলে এখানে যা পাবো 10 ভোল্টের জন্য -10, 5 ওহমের জন্য 5 ওহমটি কারোর কোনো লুপের মাঝে কমন বা শেয়ার অবস্থায় আছে নাই, তাহলে 5 ওহমের জন্য লিখতে পারবো শুধু 5I1। 10 ওহমটা দুইটা লুপের মাঝে কমন। কোন দুইটা লুপের মাঝে কমন? I1 আর I2 লুপের মাঝে কমন। তাহলে আমি এই 10 ওহম দিয়ে কত কারেন্ট যাবে? আইদার যাইতে পারে I1 মাইনাস I2 বা I2 মাইনাস I1। যেহেতু এটা লুপ নাম্বার 1-এ আমি চালাচ্ছি, তো আমরা প্লাস দিয়ে প্রথমে লিখব I1 মাইনাস I2 এবং ইনটু দিব 10 ওহমের রেজিস্ট্যান্স 10 ইকুয়াল টু 0। আচ্ছা, এরপর আমাদের এখানে যদি একটু রিঅর্গানাইজ করি, এখানে আমরা পেয়ে যাই 15I1, এরপর হচ্ছে -10I2 ইকুয়াল টু 10। বা আমরা যদি এখানে একটু আরো সিম্পলিফাই করতে পারি, চাইলে না করলেও চলে আমাদের, সেটা হচ্ছে 5 দিয়ে ডিভাইডেড করতে পারি, তাহলে 3I1 -2I2 ইকুয়াল টু 2। এই একটা ইকুয়েশন আমরা কিন্তু পেয়েছি। এবার আসি লুপ 2-তে। লুপ 2-তে 2 ওহমের জন্য যদি লিখি তাহলে সহজে লিখতে পারি 2I2
5 ভোল্টের জন্য লিখতে পারি -5 ভোল্ট, আর 10 ওহমের জন্য প্লাস দিব। বাট 10 ওহমের জন্য এই ক্ষেত্রে আমরা বসাবো কত বলেন তো তাহলে সবাই? I2 মাইনাস I1 বসাবো ইন্টু 10 ইকুয়াল টু 0। এখন আমরা যদি এখানে একটু রিঅর্গানাইজ করি আবারও, তাহলে এখানে পাই -10 I1 প্লাস 12 I2 ইকুয়াল টু 5। বা এটাকে যদি আরো একটু রিঅর্গানাইজ করি আমরা, তাহলে এখানে লিখতে পারি হচ্ছে -5I1 প্লাস 6I2 ইকুয়াল টু 2.5। এটা দিতে পারি আমরা ইকুয়েশন নাম্বার 2। এখন ইকুয়েশন নাম্বার 2 এবং ইকুয়েশন নাম্বার হচ্ছে 1 আমরা যদি সলভ করতে চাই তাহলে কিন্তু ইজিলি আমাদের I1 I2 ভ্যালুর দুইটা পেয়ে যাব। তো সলভ করার ওয়েটা তো আই গেস ক্যালকুলেটরে আমরা সবাই করতে পারবো। দুইটা লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য আমাদের ক্যালকুলেটর ইজিয়ার এই ওয়ে আছে, তো সেটাই অ্যাপ্লাই করলে আমাদের হয়ে যাবে। এবং সেটা যদি অ্যাপ্লাই করি আমরা তাহলে কিন্তু ইজিলি ম্যাথগুলোর অ্যান্সারগুলো বের হয়ে যাবে। তো ইউনিভার্সিটি লেভেলে আসলে এই ক্যালকুলেটরগুলো ইউজ করলেই হয়ে যায়। ইভেন আমাদের এইচএসসি লেভেলেও কিন্তু ক্যালকুলেটর ইউজ করলে এই দুটো ইকুয়েশন সলভ করে ফেলতে পারি। ইকুয়েশন সলভ দেখানোর কোনো দরকার নেই, এটা হচ্ছে মেইন পয়েন্ট। তো যাই হোক, আমরা আমরা যদি এখানে এটা সলভ করি আমাদের ইকুয়েশন দুইটাকে ক্যালকুলেটর দিয়ে আপনারা ট্রাই করেন, দেখেন আমার এই হাতে ক্যালকুলেশনের সাথে আপনাদের সবার মিলে কিনা। যদি মিলে যায় তার মানে বোঝা যাচ্ছে আপনি ক্যালকুলেটরে কিভাবে দুইটা ইকুয়েশন সলভ করতে হয় সেটা জানেন। তো আমরা এটা যেটা সহজে করতে পারি, 1 নাম্বার ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করে তার সাথে 2 নাম্বার ইকুয়েশন যোগ করতে পারি। ইন দ্যাট কেস আমাদের I2টা কাটাকাটি হয়ে যাবে এবং এই জায়গায় পাবো 9I1 মাইনাস 5I1, রাইট? এবং এখানে পাবো 6 প্লাস 2.5, বা এখানে আলটিমেটলি থাকে হচ্ছে আমাদের 4I1 ইকুয়াল টু 8.5, বা আলটিমেটলি I1 ইজ ইকুয়াল টু আসে 2.125 অ্যাম্পিয়ার। তাহলে এইভাবে I1 পেয়ে গেলাম আমরা, I1 কে পেয়ে যেতে পারি আমরা, এবং I1 যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের I2টাও ইজিলি বের করতে পারি। তাহলে এখানে I1 এর ভ্যালুটা ইউজ করে আমরা সেম ভাবে I2 এর ভ্যালুটা, এই যে কোনো একটা ইকুয়েশনে I1 এর ভ্যালু বসাই দিলে I2 এর ভ্যালুটা পেয়ে যাব। তো আপনারা তাহলে খেয়াল করে দেখেন এভাবে আপনাদের ক্যালকুলেটরও সলভ করে সেম অ্যান্সার আসে কিনা। তো এভাবে আমরা যে কোনো মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করে সহজে সার্কিট সলভ করে ফেলতে পারি। অ্যাজ এ রেজাল্ট সবগুলোর মধ্যে দিয়ে কারেন্টগুলো আমরা বের করে ফেলতে পারি। তো একটা জিনিস হচ্ছে যে অনেক সময় আপনাদের কোশ্চেনে বলে দেয়, যেমন আমাদের এই কোশ্চেনে এরকমভাবে বলতে পারতো, অনেক সময় এই জিনিসটা থাকে এবং এতে দেখা যায় যে স্টুডেন্টসরা অনেক সময় কনফিউজ হয়ে যায়। অনেক সময় বলে দেয় এখানে আই এর মান কত, এদিকে আই বি এর মান কত, এদিকে আইসি এর মান কত। খেয়াল করে দেখেন এইগুলা বলে দিলেও এটা কিন্তু আমরা খেয়াল করে দেখতেছি যে আই এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজে যাচ্ছে, রাইট? অ্যান্টি ক্লকওয়াইজে ফ্লো করতেছে। তাহলে এখন আপনাদের এইটা দেখে কনফিউজ হয়ে যান, তাহলে আমরা কি করব? কথা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজে থাকলেও এই যে কারেন্টগুলো লেভেল দেয়া থাকে আগে সার্কিটে, সেগুলো নিয়ে আপাতত মাথা ঘামানোর আগে কখনোই দরকার নেই। আপনারা শুরুতেই জাস্ট আমার মতে যে ক্লকওয়াইজে লুপ চালায় ক্যালকুলেশন করে ক্লকওয়াইজ কারেন্টগুলো বের করে ফেলবেন। এখন খেয়াল করেন ক্লকওয়াইজ কারেন্টগুলো, দ্যাট মিনস স্মল I1 স্মল I2 যখন বের হয়ে গেছে তখন কিন্তু এই বড় হাতের যে আই এটা আছে এটা কিন্তু ইজিলি বের করতে পারবেন। খেয়াল করে দেখেন I1 আপনি ধরছেন এইদিকে, I1 এর মানও আপনি পেয়ে গেছেন, আই এটা কি I1 এর উল্টা দিকে যাচ্ছে। তার মানে সহজে আমরা বলতে পারি আই এ ইকুয়াল টু হবে হচ্ছে স্মল I1। আচ্ছা, আইসির ব্যাপারটা খেয়াল করেন, আইসি কিন্তু এইখানে যাচ্ছে, আইসিটা ডান দিকে যাচ্ছে
এই দিকেই কিন্তু আপনি ধরে নিছিলেন কি যাচ্ছে, আই টু যাচ্ছে। তাহলে আপনি কিন্তু ইজিলি বলতে পারেন আই বি ইজ ইকুয়াল টু হবে আই টু, স্মল আই টু, সরি আই সি ইজ ইকুয়াল টু, রাইট, আমি একটু ভুল লিখছি, আই সি ইজ ইকুয়াল টু আই টু হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আইবি। আইবিটা কোন দিকে যাচ্ছে? 10 ওহমের নিচের দিকে যাচ্ছে, রাইট, 10 ওহমে। আচ্ছা, এই নিচের দিকে যে কারেন্টটা যাচ্ছে, এটা যদি আপনারা চিন্তা করেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি যেটা হবে, এই নিচের দিকে যেহেতু যাচ্ছে, এই আইবিটা দেখেন তো আই ওয়ান আর আই টু এর মধ্যকার কমন না? আইবিটা দুই পাশে কি, এক পাশে হচ্ছে আই ওয়ান, আমি যদি ক্লিয়ারলি লিখি আই ওয়ান, আর এই সাইডে কি, আই টু। আমি আবার যদি এটাকে লিখি ক্লিয়ারলি, এখানে লিখে আনি, অনেকেই এটা নিয়ে অনেকবার কনফিউজ হন, এত কনফিউশনের আসলে কোনো মানে নাই। এইখানে আইবি দেওয়া আছে, এই আইবিটাকে আপনাদের বের করতে চাওয়া হয়েছে। কথা হচ্ছে এই ডান দিকে এই দিকে যাচ্ছে, এই বাম হাতে আই ওয়ান লুপ ক্লকওয়াইজে যাচ্ছে, আর এই দিকে যাচ্ছে হচ্ছে ধরে নিচ্ছিলেন আই টু। তো আইবি কে কিন্তু আপনি এই আই ওয়ান আই টুর মাধ্যমে প্রকাশ করতে পারেন। আমরা অলরেডি জানি আইবিটা কিন্তু আই ওয়ান আই টুর বিয়োগফল হবে, আইদার আই ওয়ান মাইনাস আই টু হবে বা আই টু মাইনাস আই ওয়ান হবে। সেটাই কিন্তু আমরা এখানে করছিলাম, আইদার আই ওয়ান মাইনাস আই টু বা আই টু মাইনাস আই ওয়ান। এখন কথা হচ্ছে কোনটা, খেয়াল করে দেখেন আইবির ডিরেকশনটা নিচের দিকে, এই দুই সাইডে যে দুটা কারেন্ট ধরে রাখছেন আপনি, কোনটা নিচের দিকে বলেন তো? আই ওয়ান নিচের দিকে নাকি আই টু নিচের দিকে? আচ্ছা, সহজেই বুঝতে পারতেছেন, দেখে আই ওয়ানটা নিচের দিকে, মানে দ্যাট মিনস আই ওয়ানটা আইবি কে এই জায়গা থেকে দেখেন ফলো করতেছে, আর আই টুটা তার উল্টা দিকে। তো সহজ ভাষায় এই ক্ষেত্রে তাহলে যেহেতু আইবির দিকে আছে আই ওয়ান, দ্যাট মিনস আই ওয়ান আর আই টুকে আমি কি করব, বিয়োগ করব। আর আই টু আছে আইবি এর উল্টা দিকে, দ্যাটস ওয়াই আই টুটা কি হচ্ছে, বিয়োগ হচ্ছে। আই টুটা দেখেন আইবি এর উল্টা দিকে ধরে নেওয়া হয়েছে, এই জন্য বা হয়ে গেছে, এই দ্যাটস ওয়াই আই টুটা বিয়োগ হচ্ছে। এখন আপনাকে ম্যাথে বা প্রশ্নে কনফিউজ করার জন্য আরো এইভাবেও দিতে পারে, বলতেই পারে যে না আইবি নিচের দিকে না, তুমি উপরের দিকে আইবি বের করো বা আইবি প্রাইম বের করো। তাহলে বলেন তো এখন আইবি প্রাইমটা কি হবে? এগেইন যদি খেয়াল করে দেখেন, আইবি প্রাইমের দিকে এখন কে আছে, আই টু আছে, আর আই ওয়ানটা আইবি প্রাইমের উল্টা দিকে। দ্যাটস ওয়াই ইন দ্যাট কেস আইবি প্রাইম হবে আই টু মাইনাস আই ওয়ান। এই, তাহলে এভাবেই আমরা কিন্তু যে কোনো ম্যাথ আমাদের এই মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে সলভ করে ফেলতে পারি। এবং মাথায় রাখতে হবে ফার্স্টে আমরা ক্লকওয়াইজে ধরবো, ক্লকওয়াইজে আমি অ্যাপ্লাই করব, এখানে ক্লকওয়াইজে, এখানেও ক্লকওয়াইজে, ক্লকওয়াইজ দুই জায়গায় অ্যাপ্লাই, কারেন্ট ধরে নিব আই ওয়ান এবং আই টু। ক্লকওয়াইজ ধরে নেওয়ার পর সেখানে কেভিএল ইকুয়েশনটা বের করে ফেলবো। কেভিএল ইকুয়েশন বের করার সময় খেয়াল রাখতে হবে যে কোনো রেজিস্ট্যান্স দুইটা লুপের মাঝে কমন আছে কিনা, যদি কমন থাকে ইন দ্যাট কেস এইভাবে আমাদের এই দুই ওয়েতে আমাদের কি লিখতে হবে, এই জিনিসটা লিখতে হবে। যখন লুপ ওয়ানে চালাচ্ছি তখন লুপ ওয়ানের কারেন্ট থেকে আরেকটা লুপের কারেন্ট বিয়োগ দিয়ে ওই রেজিস্ট্যান্সটা গুণ দিব। আবার এখানে লুপ টুতে চালাচ্ছি, দ্যাটস ওয়াই ওই সেম রেজিস্ট্যান্সই 10 ওহম, বাট সেখানে এই ক্ষেত্রে ধরতেছি আই টু মাইনাস আই ওয়ান। এবার এই দুটো ইকুয়েশন সলভ করে আমি যে কারেন্ট দুইটা ধরে নিছিলাম সেই দুটা কারেন্টের ভ্যালু বের করে ফেলবো। এরপর আমাদের সার্কিটে অনেক কারেন্টই চাইতে পারে, লেবেল করে দেয়া থাকতে পারে যে এই ডিরেকশনে বের করো, এই ডিরেকশনে বের করো, সেইগুলা এই বের করে ফেলবো আমাদের কোথার থেকে, এই যে হচ্ছে ক্লকওয়াইজে কারেন্টগুলো ধরে নিছি সেগুলো থেকে। তো এভাবেই অ্যাকচুয়ালি আমাদের মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে হয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু প্রবলেম মেশ অ্যানালাইসিস সলভ করব, যাতে ওভারঅল মেশ অ্যানালাইসিসের বেসটা আপনাদের আরও স্ট্রং হয়। সো টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।